আজকে আমি আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে কি আছে এবং কি নেই। মানে হচ্ছে অস্ট্রেলিয়াতে আসলে আপনি কি কি পাবেন আর আপনি কি কি হারাবেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অস্ট্রেলিয়ান বংসোস। আমি আজকে বসে আছি আমার ভার্সিটির সামনেই। এখানে আসলে জাস্ট এদিকেই হচ্ছে সোয়ান রিভারটা, একটু দেখিয়ে দিই। এই যে সোয়ান রিভারের একটা আসলে পার্ট এখানে পড়েছে। আজকে একটু মেঘলা মেঘলা, তো ভাবলাম আজকে এখানে সোয়ান রিভারের পাড়েই বসে ভিডিওটা আপনাদের জন্য বানিয়ে ফেলি। তো সবাই কেমন আছেন আর কে কোথা থেকে বসে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর হচ্ছে ইদানিংকালে আমি লক্ষ্য করছি যে আমার ভিডিওগুলো আসলে দেখা গেছে আমি অনেক সময় নষ্ট করে মানে ভিডিওগুলো বানাই, কিন্তু আমি জানি না ভিডিওগুলো কেন মানে আপনাদের কাছে খুব একটা উপভোগ্য হচ্ছে না, বা আপনারা মনে হয় হয়তো সব ইনফরমেশনগুলো পাচ্ছেন না, এজন্য আমার ভিডিওর ভিউ একটু কম হচ্ছে এবং সাবস্ক্রাইবারও একটু কম হচ্ছে। এটা আসলে দেখা গেছে আমরা যারা ইউটিউবে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করি তাদের জন্য আসলে এই টাইমটা খুব স্ট্রাগলিং। সাবস্ক্রাইবারের যে রিকোয়ারমেন্টটা এটা ফিল আপ করা, তারপর হচ্ছে ওয়াচ আওয়ারটা ফিল আপ করা। তো এই জন্যই আসলে একটু মানে বারবার করে বলা আর কি, যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে আপনার পরিচিত মানুষ যারা হচ্ছে অস্ট্রেলিয়াতে আসতে চাচ্ছে তাদের কাছে আমার চ্যানেলটা শেয়ার করে দেবেন, এবং যত বেশি বেশি শেয়ার করবেন আমার মনে হয় তত তাড়াতাড়ি আমার ওয়াচ আওয়ারটা ফিল আপ হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখে নিব অস্ট্রেলিয়াতে আসলে আপনি আপনার জীবনে কি কি পাবেন এবং কি কি পাবেন না। তো প্রথমেই আমরা দেখি যে অস্ট্রেলিয়াতে আসার পরে আপনি আপনার জীবনে কি কি পাচ্ছেন। ফার্স্ট ওয়ান হচ্ছে সোশ্যাল সিকিউরিটি। তো সোশ্যাল সিকিউরিটিতে আপনি কি কি পাচ্ছেন এটা একটু দেখি। আমার পেছনে দেখছেন অনেক, এখানে আসলে একটা রাস্তা, অনেক গাড়ি চলছে, অনেক গাড়ি আবার রোডের মধ্যে পার্কিং করেছে। এখানে আসলে পার্কিং এর জন্য কতগুলো দাগ দেওয়া থাকে, তো ওই জায়গায় পার্কিং করা যায়। আমাদের দেশে দেখা যায় রাস্তায় বিভিন্ন সময় পার্কিং করলে অনেক চুরি হয় বা হচ্ছে গাড়ির গ্লাস ভেঙে অনেক কিছু নিয়ে যায়, বাট এখানে এই জিনিসটা হয় না। আপনি গাড়ি যেখানে পার্কিং এর জায়গা আছে সেখানে আপনি গাড়ি পার্ক করে নিশ্চিন্তে চলে যেতে পারবেন, আপনার গাড়ির কিছু হবে না। বাট ইদানিংকালে শুনছি মেলবোর্ন সিডনিতে মানে গাড়ির গ্লাস ভেঙে ভেতর থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে। তো দেখা গেছে কিছু কিছু ইনসিডেন্ট তো সব দেশেই হয়। এটাকে আসলে একটা পুরো ওভারঅল দেশের একটা সিচুয়েশন হিসেবে আমরা কাউন্ট করতে কখনোই পারবো না। আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি সোশ্যাল সিকিউরিটির ক্ষেত্রে। আমি দুইবার হচ্ছে আমার আইফোনটা, একবার হচ্ছে সম্ভবত রেস্টুরেন্টে, আরেকবার হচ্ছে আমি ওয়াশরুমে ফেলে চলে আসছিলাম। এরপরে আমি জাস্ট মানে পাগলের মতো খুঁজছি, পরে দেখলাম যে দুইবারই যে কোনো দুজন ডিফারেন্ট মানুষ রিসেপশনে মোবাইলটা দিয়ে গেছে। তো আমি আমার আইফোনটা আসলে ফেরত পাইছি। এরপর আরেকবার হয়েছে কি, আমার হাজব্যান্ড তার আইপডটা রেস্টুরেন্টে খেতে বসছে, তো টেবিলের উপর রেখে চলে আসছে। এরপর 1 ঘন্টা পরে ওর মনে হলো যে আমার আইপডটা কোথায়। এরপর তো আমরা খোঁজাখুঁজি, ব্যাগ খুঁজতেছি, এটা খুঁজতেছি, ওটা খুঁজতেছি। পরে আমার মনে হলো যে আমরা তো রেস্টুরেন্টে বসছিলাম, ওখানে গিয়ে দেখি। পরে রেস্টুরেন্টে গিয়ে দেখছি, পরে রেস্টুরেন্টের যে ম্যানেজার ছিল উনি ওটা রাখছে, তো রেখে আমাদেরকে ফেরত দিচ্ছে। আরেকবার হয়েছে আমার হাজব্যান্ডের মানি ব্যাগ ইনক্লুডিং অল দ্য কার্ডস আমরা তাও রেস্টুরেন্টে টেবিলে ফেলে চলে আসছি। এরপর 1 সপ্তাহ পরে গিয়ে আমার হাজব্যান্ড আমাকে বলতেছে যে আমার ড্রাইভিং লাইসেন্সটা আমাকে দাও। তো আমি বলতেছি ড্রাইভিং লাইসেন্স তো মানি ব্যাগে ছিল, মানি ব্যাগ কোথায়? তো পরে বলতেছে মানি ব্যাগ তো পরে গাড়িতে খুঁজলো, বাসায় পুরোটা খুঁজলাম, দেখেছে কোথাও নাই, গাড়িতেও নাই, বাসায়ও নাই। পরে মনে পড়লো যে হচ্ছে 1 সপ্তাহ আগে আমরা একটা মন্দিরে গেছিলাম, ওখানে একটা রেস্টুরেন্টে আমরা খেতে বসছিলাম। তো পরে আমি চিন্তা করলাম যে ওই মন্দিরে একটা ফোন দিয়ে দেখি, ওখানে হয়তো থাকতে পারে। পরে ওখানে ফোন দিছি, পরে ওরা বললো হচ্ছে যে মন্দির তো আজকে খোলা নেই, আপনি এর 2 দিন পরে হচ্ছে রেস্টুরেন্টটা খোলা, তখন আপনি আসেন। তো পরে 2 দিন পরে গেছি, যাওয়ার পরে দেখা গেছে আমার মানি ব্যাগ মানে সব কার্ড সহ মানে যেভাবে আসলে আমরা ফেলে গেছিলাম ঠিক ওইভাবে আমরা মানি ব্যাগটা ফেরত পাইছি। তো দেখা গেছে এগুলো আসলে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আর কি। এটা হয়তো আমাদের দেশে হলে আমরা কখনোই ফেরত পাবো এটা আসলে আশা করতে পারি না। এটা দুঃখের সাথে বলতে হচ্ছে, আমরা আশা করতে পারি না যে আমরা মানি ব্যাগ ফেরত পাবো বা আইফোন ফেরত পাবো। কিন্তু এই দেশে আসলে মানে কোন চুরির ঘটনা দেখা গেছে 2-1টা ইনসিডেন্ট থাকে, এছাড়া হচ্ছে সোশ্যাল সিকিউরিটিটা খুবই ভালো। এবং বিশেষ করে যে সোশ্যাল সিকিউরিটিটার কথা বলবো সেটা হচ্ছে আপনি রাতের বেলা, ধরেন রাতে 3টা বাজে 4টা বাজে, ছেলে মেয়ে এখানে আসলে কোনো ব্যাপারই না। এটা তো অলরেডি আপনারা জানেন, ছেলে মেয়ে বিদেশে আসলে কোনো ব্যাপারই না। আমাদের দেশে যেরকম রাতের 12টার পরে আমরা মেয়েরা বাসা থেকে বের হওয়া মানে এটা তো মানে কি বলবো, এটা
চিন্তাই করা যায় না। বাট এখানে আপনি রাতের 12টা হোক, রাতের 3টা হোক, আপনি বাসা থেকে বেরোতে পারবেন, একদম ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও আপনি বেরোতে পারবেন, কোনো সমস্যাই হবে না, কেউ আপনাকে কিছু বলবেও না। কিছু করা তো অনেক দূরের কথা, আপনি যথেষ্ট সেফলি যে কোনো জায়গায় যেতে পারবেন, হাঁটতে পারবেন, ঘুরতে পারবেন। জাস্ট হচ্ছে আপনি যখন মানে ফুটপাথ দিয়ে তো আপনি হেঁটে যাবেন, তো ওখানে দেখা গেছে সব আসলে বাড়ির সামনে ফুটপাথের পরেই হচ্ছে রাস্তা, পাশেই হচ্ছে রাস্তা আর কি। তো যেসব বাড়িতে কুকুর আছে, তো জাস্ট কুকুরের ঘেউ ঘেউ ছাড়া আপনি মানে আর কোনো সাউন্ডই আপনাকে ডিস্টার্ব করবে না। তো এই দেশের সোশ্যাল সিকিউরিটিটা আসলেই খুবই স্ট্রং। তো এখানে আসলে আপনি এই জিনিসটা সর্বপ্রথম এনজয় করতে পারবেন। এরপর আসি সেকেন্ডলি আপনি কি পাবেন। সেকেন্ডলি আপনি এনজয় করতে পারবেন হেলদি ফুডস। কারণ এখানে দেখা গেছে প্রত্যেকটা খাবারের এক্সপায়ার ডেট লেখা থাকে, সেটা মাছ হোক, মাংস হোক, ডিম হোক, দুধ হোক, বা হচ্ছে ইভেন কি পানির বোতল। ঠিক আছে, মানে পানির বোতলেও এক্সপায়ার ডেট লেখা থাকা, এটা আমাদের দেশেও হয়তো লেখা থাকে, বাট হচ্ছে আমরা তো দেখা গেছে আমরা ওভাবে মেনটেন করে খাই না। বাট মাছ মাংসের এক্সপায়ার ডেট আসলে আমাদের দেশে কখনোই লেখা থাকে না। মাছ মাংস, তারপর হচ্ছে ড্রাই ফিশ মানে শুটকি, আমরা তো চিটাঙের মানুষ, আমরা শুটকি বেশি খাই। ইভেন হচ্ছে ডাল, হ্যাঁ, মশলার এক্সপায়ার ডেট লেখা থাকে, এটা আমি আমাদের দেশেও দেখেছি, বাট ডালের এক্সপায়ার ডেট লেখা থাকে। তারপর হচ্ছে আপনার ইভেন সবজি, হ্যাঁ, সবজি তো কোনো এক্সপায়ার ডেট থাকে না আমাদের দেশে, ইভেন এখানে মানে সবজিরও এক্সপায়ার ডেট লেখা থাকে। ঠিক আছে, মানে এই সবজিটা আপনি কতদিন পর্যন্ত খেতে পারবেন। তো দেখা গেছে এখানে ফুডগুলো আসলে খুব হেলদি, আপনি নিশ্চিন্তে এখানে যে কোনো খাবার আপনি খেতে পারবেন। যাদের দেখা গেছে দেশে মানে কোনো কিছু আনহাইজেনিক কোনো কিছু খেলেই পেট খারাপের সমস্যা লেগেই থাকে, ওদের দেখা গেছে, মানে আমি কয়েকজনের সাথে কথা বলেছি এবং আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স, যে যাদের পেট খারাপের সমস্যা আছে তাদের এই সমস্যাটা এখানে আসলে দূর হয়ে যাবে। কারণ এখানে প্রত্যেকটা খাবারে এক্সপায়ার ডেট লেখা থাকে এবং খাবারগুলো হেলদি ফুডস। আপনি হয়তো সব ধরনের সবজি, সব ধরনের মানে দেশের মতো মাছ মাংসগুলো এখানে পাবেন না, বাট এখানের ফুডগুলো খুবই হেলদি ফুড। 3 নম্বরে আপনি কি পাবেন? 3 নম্বরে আপনি পাবেন বিভিন্ন ধরনের, বিভিন্ন প্রাইজের, বিভিন্ন মডেলের গাড়ি কেনার সুযোগ। হ্যাঁ, আমাদের দেশে দেখা গেছে এত ছোট বয়সে আমরা একটা গাড়ি অ্যাফোর্ড করবো, এটা আমরা কল্পনাই করতে পারি না। কিন্তু এখানে যারা ব্যাচেলর করতে আসে, তারা তো 18 বছর বয়সেই আসে, তো তারাও দেখা গেছে উবার ইটস করার জন্য বা তাদের রেগুলার ট্রান্সপোর্টেশন হেল্পের জন্য তারা একটা গাড়ি কিনে ফেলে, সেটা হোক 1.5 লক্ষ টাকায়, বাংলাদেশি টাকায়। এখানে আসলে 1.5 লক্ষ 2 লক্ষ থেকে শুরু করে 30 লাখ 40 লাখ 50 লাখ বা এর চেয়েও বেশি দামে গাড়ি পাওয়া যায়। তো যার যেরকম সাধ্য সেই অনুযায়ী গাড়ি সে কিনে তার পার্সোনাল ইউজের জন্য বা উবার ইটস করার জন্য। তো দেখা গেছে এই জিনিসটা আমরা আসলে আমাদের দেশে কখনো চিন্তাই করি না যে 18 বছর বয়সে কেউ একজন গাড়ি কিনবে, গাড়ি চালাবে, সেটা সে তার ইনকামের জন্য ইউজ করবে বা হচ্ছে তার পার্সোনাল ট্রান্সপোর্ট সুবিধার জন্য ইউজ করবে। এটা আসলে আমরা আমাদের দেশে কোনো চিন্তা করতে পারি না। আর হচ্ছে এত রকমের ভ্যারাইটিসের মডেল এখানে আছে, মানে গাড়ির মডেল এখানে আছে যেগুলো দেখা গেছে আমাদের দেশে দেখাও যায় না। তো অনেক ছোট বয়সে অনেক বিভিন্ন রকমের বিভিন্ন মডেলের গাড়ি ইউজ করার একটা সুযোগ আমরা এখানে আসলে পাই। এরপর হচ্ছে যেটা 4 নাম্বার, সেটা হচ্ছে টাকা। আসলে টাকা ইনকামটা মানে অনেক বড় একটা পাওয়া এখানে এসে। কারণ দেখা গেছে আমাদের দেশে একদম ছোট বয়সে, মানে এখানে যারা ব্যাচেলর করতে আসে বা দেশে যারা ব্যাচেলর করে 17-18 বছর বয়সে তো ব্যাচেলরটা শুরু হয়। তো ওই সময় দেখা গেছে আমাদের দেশে টিউশনি করে টাকা ইনকাম করা ছাড়া তো আমাদের আসলে টাকা ইনকাম করার অন্য কোনো ওয়ে নাই। তো অত হিউজ অ্যামাউন্টের টাকা আমরা কখনো চোখেই দেখি না বলা যায়। তো এখানে আসার পরে আমরা দেখা গেছে স্টুডেন্ট ভিসায় যদিও রেস্ট্রিকশন থাকে, 24 ঘন্টার বেশি কাজ করা যায় না, বাট তাও যেহেতু প্রচুর পরিমাণে ক্যাশ জব এখানে আছে, রেস্টুরেন্টে ক্যাশ জব করা যায় বা অন্যান্য বিভিন্ন সেক্টরে ক্যাশ জব করা যায়। একটু কষ্ট হয় টাকাটা ইনকাম করতে ক্যাশ জবে, কারণ হচ্ছে ক্যাশ জবে দেখা গেছে পেমেন্ট রেটটা খুব কম। তাও এত ছোট বয়সে আসলে এত হিউজ অ্যামাউন্টে টাকা ইনকাম করা, এটা আসলে আমাদের দেশে মানে পুরো একটা স্বপ্নের মতো। তো দেখা গেছে টাকা ইনকামটা এখানে এসে একটা বড় একটা পাওয়া। 5 নম্বরে আপনি কি পাচ্ছেন? 5 নম্বরে আপনি পাচ্ছেন পলিউশন ফ্রি একটা জায়গায় থেকে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগটা। আমাদের দেশে দেখা গেছে আসলে গাড়ির এত কালো ধোঁয়ার কারণে এয়ার পলিউশন, তারপর হচ্ছে গাড়ির এত হর্ন, অপ্রয়োজনীয় হর্নের কারণে সাউন্ড পলিউশন, এসবের কারণে দেখা গেছে আমাদের জীবনটা মানে আমাদের আয়ু অর্ধেক কমে যায় এসব সাউন্ড পলিউশন আর এয়ার পলিউশনের চাপে পড়ে। তো দেখা গেছে এখানে যেহেতু গাড়ির কালো ধোঁয়াও নেই, গাড়ি কোনো রকম স্পেসিফিক কারণ ছাড়া হর্ন বাজায় না, এখানে হর্ন বাজানো ছাড়াই গাড়ি চালাতে হয়। কোনো দেখা গেছে পুলিশের গাড়ি আসছে বা হচ্ছে অ্যাম্বুলেন্সের গাড়ি আসছে, তখন গাড়ি জাস্ট সাইড দিতে হয়। আর হচ্ছে গাড়ি খুব কাছাকাছি চলে আসে তখন দেখা গেছে পেছনে গাড়িটা একটু হর্ন দেয়। এটা ছাড়া এখানে গাড়ি আসলে হর্ন বাজানো টোটালি নিষেধ, তো সাউন্ড পলিউশনটা হয় না। তো এয়ার পলিউশন এবং সাউন্ড পলিউশন ছাড়া আপনি এখানে আসলে বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন। এবং আরেকটা যেটা, সেটা হচ্ছে, এটা 6 নম্বর বলবো না, এটা এখানের মধ্যেই বলবো, সেটা হচ্ছে ন্যাচারাল বিউটি। দেখতে পাচ্ছেন অলরেডি যে আমার পেছনে অনেক গাছ আছে এবং একটু আগে দেখিয়েছি যে আমি একটা নদীর পাড়ে বসে আছি। এখানে প্রচুর পরিমাণে গাছ আছে, প্রচুর পরিমাণে পাখি আছে, প্রচুর পরিমাণে নদী আছে, সমুদ্র আছে।
মানে দেখা গেছে একদম এখন যে আমি এখানে এসেছি আমার ভার্সিটিটা আমার বাসা থেকে জাস্ট 16 মিনিটের ড্রাইভ। তো আমাদের দেশে দেখা গেছে এরকম 14-15 মিনিটের ড্রাইভে কোথাও গিয়ে শান্তিতে বসে থাকা এরকম ন্যাচারাল বিউটির মাঝখানে এটা আসলে কখনোই সম্ভব না। দেখা গেছে অনেক দূরে কোথাও যেতে হয়, বান্দরবান যেতে হয়, রাঙামাটি যেতে হয়, কক্সবাজার যেতে হয়, বাট যেটা এখানে অনেক সহজলভ্য। আপনার বাসা থেকে জাস্ট 15 মিনিট বা হচ্ছে হাইস্ট 1 ঘন্টা ডিস্টেন্সে কোথাও গিয়ে আপনি ন্যাচারাল বিউটিটা উপভোগ করতে পারবেন। এবং এখানে আসলে পুরো রাস্তাটাই বা পুরো অস্ট্রেলিয়াটাই এতটা স্ট্রাকচার যে আপনি যেখানেই যাবেন বা যেতেও আপনি প্রকৃতিটা উপভোগ করতে পারবেন। আর হচ্ছে যেটা নেই, যেটার কাছ থেকে আপনি হাফ ছেড়ে বাঁচতে পারবেন, সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যামটাও আমি 5 নম্বর ক্যাটাগরিতেই ফেলবো। এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, ন্যাচারাল বিউটি আর হচ্ছে ট্রাফিক জ্যাম, এই সবগুলো আমি 5 নম্বরে ফেলছি। তো ট্রাফিক জ্যাম ছাড়া আপনি দেখা গেছে আপনার 10 কিলোমিটার যেতে জাস্ট 10 মিনিটই লাগবে। সেটা আপনি যদি কারে যান, আর যদি বাসে যান, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন, তাহলে একটু সময় বেশি লাগবে। বাট মেলবোর্ন সিডনিতে ব্যাপারটা এরকম না। মেলবোর্ন সিডনিতে দেখা গেছে একটু ট্রাফিক জ্যাম আছে, একটু না বেশ ট্রাফিক জ্যামই আছে। ওখানে গিয়ে আমার মনে হয়েছে ঢাকার মতো। বাট পার্থে কোনো ট্রাফিক জ্যাম নেই বললেই চলে। তো পার্থে আপনি কি বলবো, বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন এবং হচ্ছে কোনো রকম ট্রাফিক জ্যাম ছাড়াই আপনি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে আপনার জীবনটাকে সহজলভ্য এবং উপভোগ্য করে তুলতে পারবেন। এতক্ষণ তো বললাম অস্ট্রেলিয়া আসলে আপনি আপনার জীবনে কি কি পাচ্ছেন। এখন আসি, অস্ট্রেলিয়া আসলে আপনি আপনার জীবনে কি কি পাচ্ছেন না বা কি কি হারাচ্ছেন। সবার প্রথমে আসছে হেলথ সার্ভিস। অনেকের কাছে শুনতে এখন মানে অবাক করা বিষয় মনে হবে যে হচ্ছে হেলথ সার্ভিস কিভাবে আমি আমার জীবন থেকে হারাচ্ছি বা জীবনে পাচ্ছি না অস্ট্রেলিয়া আসার পরে, অস্ট্রেলিয়ার মতো একটা উন্নত দেশে আসার পরে। হ্যাঁ, সেটাই বলছি। সেটা হচ্ছে আমরা তো দেখা গেছে স্টুডেন্ট ভিসায় যারা আসি আর কি, তারা আমরা দেশ থেকে হেলথ ইন্স্যুরেন্স কিনে নিয়ে তারপরে আসি। সেটা কাপলদের জন্য একরকম, সিঙ্গেলদের জন্য একরকম। তো যাই হোক, এটা আপনারা জানেন আশা করি। তো অনেকটা একটা মোটা অ্যামাউন্টের টাকা আমরা হেলথ ইন্স্যুরেন্সের পেছনে খরচ করে এখানে আসি এবং আমরা দেশে বসে ভাবি যে হচ্ছে এত টাকা যেহেতু আমি হেলথ কার্ডে কিনে নিয়েছি, তার মানে আমি ওখানে গিয়ে খালি ট্রিটমেন্টই নিব, ভালো ভালো বেস্ট ডাক্তারদের কাছ থেকে ট্রিটমেন্ট সার্ভিস নিব, আর হচ্ছে আমি একদম সুস্থ হয়ে যাব, ঠিক আছে, মানে ফ্রি ট্রিটমেন্ট সার্ভিস নিব। যারা বাংলাদেশে বসে, মানে যারা এখন অস্ট্রেলিয়া আসার পথে আছেন এবং বাংলাদেশে বসে এই কথাটা ভাবছেন, তারা এসব ভুলে যান, তারা ভুল ভাবছেন। এখন বলি যে হচ্ছে কেন ভুল ভাবছেন। হ্যাঁ, আমরা হেলথ ইন্স্যুরেন্স কার্ডে দেখা গেছে অনেক টাকা দিয়ে ওই কার্ডটা কিনে আমরা এখানে আসি, কিন্তু ওই কার্ডটাতে লেখা থাকে যে আপনি কি কি সার্ভিস আসলে এটা দিয়ে পাবেন আর এটা দিয়ে কি কি সার্ভিস পাবেন না। তো দেখা গেছে ওই হেলথ কার্ডটা দিয়ে আপনি এখানে যে জিপি, জেনারেল প্র্যাকটিশনার, তাকে আপনি দেখাতে পারবেন, ওটা পুরোটাই বাল্ক বিলিং হবে ওই কার্ডটা দিয়ে। বাট যে স্পেশালিস্ট সার্ভিসগুলো, ধরেন আপনি সার্জনকে দেখাতে চাচ্ছেন, বা হচ্ছে আপনি ডেন্টিস্ট দেখাতে চাচ্ছেন, বা হচ্ছে আপনি গাইনোকোলজিস্ট দেখাতে চাচ্ছেন, হ্যাঁ, ওই স্পেশালিস্টের সার্ভিসগুলো আপনি ওই হেলথ কার্ড থেকে পাবেন না, ওটা আপনার আউট অফ পকেট খরচ করতে হবে। আরও একটা যেটা সমস্যা, সেটা হচ্ছে ধরেন, মানে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আসলে আপনাদের সাথে এটা শেয়ার করছি। গত 1 সপ্তাহ ধরে আমি আসলে খুবই অসুস্থ। আমাকে দেখে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, বাট গত 1 সপ্তাহ ধরে আমার তীব্র পেট ব্যথা। তো এর আগে আমার যতটুকু যে প্রবলেমগুলোই হয়েছিল, খুব সিম্পল প্রবলেম হয়েছিল, তো ওগুলো দেখা গেছে জিপির কাছে গেছি, তো জিপি যাই ওষুধ দিয়েছে, ঠিক হয়ে গেছি। বাট এবারে আমার যে প্রবলেমটা, মানে খুবই সিভিয়ার প্রবলেম। তো যাই হোক, এখানকার যে সিস্টেমটা সেটা আপনাদেরকে বলি। আপনি প্রথমে ধরেন পেট ব্যথা দিয়েই বলি, আপনার পেট ব্যথা, অনেক পেট ব্যথা, আপনি আপনার জিপির সিরিয়াল নেবেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে সেটা 7 থেকে 10 দিন পরে সেই সিরিয়াল থাকে। তো ওই টাইমটা আপনি আপনার ব্যথা সহ্য করে, যেখানে বাল্ক বিলিং হয়, আপনি যদি বাল্ক বিলিং যে জিপির কাছে আপনি করতে পারবেন সেখানে যেতে চান, তাহলে আপনার 7 থেকে 10 দিন ওয়েট করতে হবে। আর এছাড়া আপনি যদি আউট অফ পকেট প্রাইভেট বিলিং করতে চান, তাহলে হচ্ছে আপনি ইনস্ট্যান্ট যেতে পারেন জিপির কাছে। বাট জিপির কাছে আপনি ইনস্ট্যান্ট গেলেন, জিপি তো আপনাকে কিছু টেস্ট দেবে করার জন্য, ব্লাড টেস্ট হোক, ইউরিন টেস্ট হোক। ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট এগুলো দেখা গেছে সেদিনই করে ফেলে এবং এগুলো ফ্রি। তো আমারও ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট এগুলো সেদিনই করে ফেলছিল জিপি লিখে দেওয়ার পরে। বাট ওই রিপোর্টটা কখনোই পেশেন্টের কাছে ওরা পাঠায় না, ওই রিপোর্টটা ওরা পাঠায় হচ্ছে ডক্টরের কাছে। তো দেখা গেছে একজন ডক্টর হওয়ার পরেও আমি আমার রিপোর্টগুলো দেখতে পাচ্ছি না। মানে এখানকার সিস্টেমটাই এরকম। আমাদের দেশে দেখা গেছে আমরা রিপোর্টটা পেশেন্টদেরকে দেই, বাট এখানে রিপোর্টটা ওরা কখনোই পেশেন্টদেরকে দেয় না। ইভেন আমার আলট্রাসাউন্ড করার জন্য দিয়েছিল, ডক্টর অ্যাডভাইস করেছিল আলট্রাসাউন্ড করার জন্য। তো ওই আলট্রাসাউন্ড করার জন্য সিরিয়াল পেতে, মানে আমাদের দেশে দেখা গেছে আমাদের ট্রিটমেন্ট সার্ভিসটা এত আর্লি আমরা ট্রিটমেন্ট দেই এবং হচ্ছে আমরা পেশেন্টের পেইনটা যত তাড়াতাড়ি রিলিফ করা যায়, এটা নিয়ে আমরা সবসময় চিন্তা করি যে পেশেন্ট কত তাড়াতাড়ি তার পেইন থেকে মুক্তি পাবে। বাট এখানে হচ্ছে আপনার ধৈর্যের পরীক্ষা দিতে হবে। যেমন আমি যেদিন জিপি দেখিয়ে আসলাম, তারপর দিন সকাল থেকে আমি মনে হয় 10টা সেন্টারে ফোন দিয়েছি, 10টা ক্লিনিকে আমি ফোন দিয়েছি যে আমাকে আসলে আমার ডক্টর অ্যাডভাইস করেছে আল্ট্রাসাউন্ড করার জন্য, তোমার এখানে সিরিয়াল আছে কিনা। তো আমি আর্লিয়েস্ট সিরিয়াল পেয়েছি হচ্ছে আমার জিপি দেখানোর 4 দিন পরে।
তো এই 4 দিন আমি ব্যথা নিয়ে আরও কিছুক্ষণ ভুগলাম, আরও কিছুদিন ভুগলাম। তারপর আমি 4 দিন পরে আলট্রার সিরিয়ালটা পেলাম। এরপর কালকে আমি আলট্রা করতে গেলাম। আলট্রা করতে যাওয়ার পরে এরপরে ওদের আমি জিজ্ঞেস করলাম যে হচ্ছে রিপোর্ট আমি কখন পাবো। তো ওরা আমাকে বললো যে হচ্ছে আমরা তো পেশেন্টকে রিপোর্ট দিই না, রিপোর্ট আমরা ডক্টরের কাছে পাঠিয়ে দেবো। ইউজুয়ালি আমরা 3 থেকে 5 দিন পরে রিপোর্ট দিয়ে থাকি, কিন্তু আপনি কখন হচ্ছে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন? তো আমি বললাম যে হচ্ছে আমি 8 তারিখ অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। তো বলছে আচ্ছা ঠিক আছে, 8 তারিখ তাহলে আমরা রিপোর্টটা ডাক্তারের কাছে পাঠিয়ে দিব। আর হচ্ছে আপনার যদি রিপোর্টের দরকার হয় তাহলে হচ্ছে আপনি 5 ওয়ার্কিং ডেজ এর পরে আপনি আসবেন, আপনি আপনার পাসপোর্টটা নিয়ে আসবেন, তাহলে আমরা আপনাকে প্রিন্ট করে দিব। তো দেখা গেছে শনি রবিবার তো ছুটি, তো 5 ওয়ার্কিং ডেজের পরে আসা মানে আমার আরও 1 সপ্তাহ পরে গিয়ে ওই রিপোর্টটা পাওয়া। ওনাকে আমি অনেক রিকোয়েস্ট করার পরে উনি আমাকে বলেনি যে হচ্ছে আসলে আমার কি প্রবলেম হয়েছে। এটা যদিও ওনাদের সেন্টার থেকে বলা নিষেধ যে হচ্ছে সোনোলজিস্ট কখনোই বলতে পারবে না যে পেশেন্টের কি হয়েছে, এটা পুরোটাই ডাক্তার বলবে। তো দেখা গেছে ডাক্তার হওয়ার পরেও আমি আমার রিপোর্টটা জানতে পারিনি। আমি আসলে যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি যদি জানতে পারতাম যে আসলে কি প্রবলেমটার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, তাহলে আমার বেসিক ট্রিটমেন্টটা আমি নিজেই শুরু করে দিতাম। বাট এটা এখানে দেখা গেছে পসিবল হচ্ছে না। আর আমাদের দেশের সাথে এখানের হেলথ সার্ভিসটা ডিফারেন্ট হচ্ছে এখানে, যে হচ্ছে আমাদের দেশে দেখা গেছে এত পরিমাণে সোনোলজিস্ট আছে বা যারা এক্স রে করে, প্রচুর পরিমাণে আমাদের আসলে প্যারামেডিক্যাল ডক্টর তো অবশ্যই আছে, ডেফিনেটলি প্রচুর পরিমাণে প্যারামেডিক্সও আছে। তো দেখা গেছে এই সার্ভিসগুলো আমরা খুব দ্রুত পাই। ডাক্তার জাস্ট প্রেসক্রিপশনে লিখে দেওয়ার সাথে সাথেই আমরা নিচে গিয়ে জাস্ট ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, আলট্রা, এক্স রে সব কিছুর টাকা একসাথে আমরা দিয়ে ফেলে বুক করে সেদিন রাতেই দেখা গেছে আমরা টেস্টগুলো করে ফেলতে পারি, এবং কোনো কোনো ক্ষেত্রে ইমার্জেন্সি বেসিসে আমরা সেদিনই রিপোর্টগুলো পেয়ে যাই বা তারপর দিন সকালে আমরা রিপোর্টগুলো পেয়ে যাই। তো আমাদের ট্রিটমেন্টটা দেখা গেছে ডক্টর ওই টেস্টগুলো দেখে ট্রিটমেন্টটা দিয়ে দিতে অনেক সুবিধা হয়, অনেক আর্লি আমরা ট্রিটমেন্ট পাই আমাদের দেশে। এক কথায় এটা হচ্ছে আমাদের জন্য অনেক ব্লেসিং। বাট আমরা বাঙালিরা আসলে কখনোই বুঝি না যে আমরা কতটা ব্লেসড, হেলথ সার্ভিসের দিক দিয়ে আমরা কতটা ব্লেসড, এটা আমরা বাঙালিরা কখনোই বুঝি না। হ্যাঁ, আমরা বুঝি যখন আমরা বিদেশে আসি, বিদেশে আসার পরে যখন আমরা ওদের এই স্লো ট্রিটমেন্ট প্রসিডিউরের মধ্যে দিয়ে যাই এবং সাফার করি, পেইন নিয়ে বসে থাকি, আমার শারীরিক সমস্যা নিয়ে বসে থাকতে হয়, কোনো কিছুর সিরিয়ালের জন্য ওয়েট করতে হয় 5 দিন 6 দিন, তখন আমরা বুঝতে পারি যে হচ্ছে আমরা আমাদের দেশে আসলেই কত ভালো হেলথ সার্ভিসের মধ্য দিয়ে যাচ্ছিলাম। এখানে দেখা গেছে আপনি যদি আপনার বেশি খারাপ লাগে তাহলে আপনি ইমার্জেন্সিতে গিয়ে দেখাতে পারেন, ওখানে আপনাকে স্পেশালিস্ট ডাক্তার দেখবে, বাট সেখানেও আপনার 6 থেকে 7 ঘন্টা বসে থাকতে হবে। হ্যাঁ, এখানে সব কিছুই আসলে লং ওয়েটিং প্রসিডিউর। তো দেখা গেছে যারা আসলে চিন্তা করছেন যে এখানে হেলথ কার্ড দিয়ে আপনি হেলথ ইন্স্যুরেন্স পে করেছেন অনেক মোটা অ্যামাউন্টের টাকা দিয়ে, এখানে এসে খালি ফ্রি ট্রিটমেন্ট নেবেন, এত সহজ না। ফ্রি ট্রিটমেন্ট নেওয়াটাও এত সহজ না। প্রথম কথা হচ্ছে সবগুলো তো ফ্রি হবেই না, দ্বিতীয় কথা হচ্ছে অনেক ডিলে হবে এবং আপনাকে অনেক সাফার করতে হবে। এবার আসি সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। এখানে দেখা যাচ্ছে আপনি যদি কাপল আসেন তাহলে হচ্ছে আপনারা শুধু কাপলই থাকছেন, আর যারা সিঙ্গেল আসছে তারা শুধু সিঙ্গেলই থাকছে। তো আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডস সার্কেলটা আপনি পাচ্ছেন না। আপনি অসুস্থ হলেও আপনার ফ্যামিলি ফ্রেন্ডসরা আপনাদেরকে জাস্ট ভিডিও কলে সাপোর্ট দেওয়া ছাড়া কিছুই করতে পারছে না। বা আপনার ফ্যামিলি ফ্রেন্ডের কেউ যদি অসুস্থ হয় বা কারো যদি ডেথ হয়, আপনি চাইলেও সাথে সাথে যেতে পারবেন না। হ্যাঁ, অনেকগুলো প্রসিডিউরের মধ্যে দিয়ে গিয়ে আমাদের দেখা গেছে বাংলাদেশে যেতে হয়। তো দেখা গেছে চাইলেও আপনি তাদেরকে সাপোর্ট দিতে পারবেন না, আর তারাও আপনাকে সাপোর্ট দিতে পারবে না। তো এটা আপনি আপনার জীবন থেকে হারাচ্ছেন। এরপর আসি 3 নম্বরে, আপনি কি পাচ্ছেন না? 3 নম্বরে আপনি পাচ্ছেন না টাকা জমানোর সুযোগ। এখানে আসলে অনেক টাকা ইনকাম করা গেলেও টাকা জমানোর সুযোগটা কম। কারণ আমরা যখন স্টুডেন্ট থাকি তখন দেখা গেছে থাকা খাওয়া, এরপর হচ্ছে স্টুডেন্টের টিউশন ফিস পুরোটা দিতেই আমাদের সেই ইনকামের টাকাটা চলে যায়, অনেক ক্ষেত্রে দেশ থেকে আনতে হয়। তো আমরা চিন্তা করে বসে থাকি যে আমি যখন টিআরে যাব, টেম্পোরারি রেসিডেন্ট ভিসায় যাব, তখন আমি হয়তো কিছু টাকা জমাতে পারবো। বাট যারা আসলে টিআরে গেছে তাদের এক্সপিরিয়েন্স থেকেই বলছি, টিআরে গিয়েও আপনি টাকাটা জমাতে পারবেন না। আপনি যদি রিজিওনাল কোনো একটা এরিয়াতে যান তাহলে দেখা গেছে সেখানে যেহেতু টিআর 3 বছরের, বাট এখন ওরা প্রথমে 2 বছরের টিআর ভিসা দিচ্ছে। তো ভিসা অ্যাপ্লাই, এরপর হচ্ছে আপনি পিটি বা আইএলটিএস দিবেন, থাকা খাওয়া খরচ তো আছেই টিআরের সময়। যদি আপনি কোনো ট্র্যাকের জব পান তাহলে তো বেশ ভালো কথা, কিছু টাকা হয়তো আপনার জমে যাবে। বাট যদি ট্র্যাকের জব না পান এই 2 বছরে, তাহলে তো আপনার কোনো টাকাই আসলে জমছে না। তো কারণ হচ্ছে এই 2 বছরে আপনি যেগুলো জমাবেন, এরপরে আপনার আবার 1 বছর এক্সটেনশন করার জন্য, ভিসা রিনিউ করার জন্য আবার সেই ভিসা ফি দিতে হবে, ঠিক আছে? আবার দেখা গেছে আইএলটিএস পিটিয়ে দিতে হবে। এর মধ্যে আপনি দেশে যাবেন আসবেন। তো দেশে যেহেতু আপনি যাবেন, তো কিছু না নিয়ে তো আর দেশে যাওয়া যায় না, যেহেতু আপনি অস্ট্রেলিয়া থাকেন, তো খরচ তো আছেই। তো টাকা জমানোর সুযোগটা কম। এরপরে আপনি যখন টিআরে থাকবেন, আপনি তখন চিন্তা করবেন আমি যখন পিআরের অ্যাপ্লাই করব, পিআরের অ্যাপ্লাই করার পরে আমি খালি টাকাই জমাবো, তখন তো আর কোনো চিন্তা নেই। কিন্তু না, তখনও আপনি টাকাটা জমাতে পারছেন না। কারণ হচ্ছে আপনি টিআর ভিসা শেষ করলেন, এরপরে আপনি আপনার স্কিল অ্যাসেসমেন্ট করলেন, সেখানেও একটা মোটা অঙ্কের টাকা লাগে স্কিল অ্যাসেসমেন্ট করতে। এরপর আপনার আবার দিতে হবে আইএলটিএস বা পিটি,
সেখানে 20 পয়েন্ট গেইন করার জন্য। এরপর হচ্ছে নাটিতে আছে 5 পয়েন্ট, তো নাটিটাও অনেক এক্সপেন্সিভ। আইএলস পিটি দেখা গেছে আপনার 20 পয়েন্ট গেইন করতে 3 বা 4 বার পরীক্ষা দিতে হলো, তো এটা তো অনেক মোটা অ্যামাউন্ট। $500 করে $2000, 3-4 বার পরীক্ষা দেওয়া তো $2000 লেগে যায়, তো এটা অনেক হিউজ অ্যামাউন্ট। তারপর আছে পিআরের অ্যাপ্লিকেশনের জন্য আবার টাকা লাগবে, এর মধ্যে কিন্তু আপনার থাকা খাওয়ার খরচটাও চলছে, ঠিক আছে। তো পিআরের অ্যাপ্লিকেশন, স্কিল অ্যাসেসমেন্ট, আইএলস পিটি, নাটি, তারপর হচ্ছে থাকা খাওয়া, সব কিছুর খরচ মিলিয়ে আপনি সেখানেও কোনো টাকা জমাতে পারছেন না। এরপর আপনি ধরেন আপনি পিআরের অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পর আপনার মাথায় সারাক্ষণ টেনশন যে হচ্ছে কখন পিআর পাবেন, কখন পিআর পাবেন। পিআর পাওয়ার পরে মনে হয় এবার আমি টাকাটা ঠিকই জমাইতে পারবো, কিন্তু না, পিআর পাওয়ার পরেও আপনি টাকাটা ঠিক জমাইতে পারতেছেন না। পিআর পাওয়ার পরে আপনার মাথায় চিন্তা ঢুকবে যে এখন তো আমি পিআর হোল্ডার, হ্যাঁ, এখন আমার একটা বাড়ি কেনা দরকার। তখন আপনি আপনার যে কিছু টাকা জমানো ছিল সেগুলো আপনি দিয়ে লোনে একটা বাড়ি কিনবেন, ঠিক আছে। এরপর হচ্ছে দেখা গেছে আপনি লোন দিয়ে গাড়িও কিনবেন, তো আপনার ওই গাড়ির লোন আর বাড়ির লোন পরিশোধ হতে হতে মানে এখানে দেখা গেছে বেশিরভাগই 10 বছর, 15 বছর বা 20 বছরের লোন নিয়ে বাড়ি কিনে, তো ওই 15-20 বছর পরে গিয়ে দেখা গেছে আপনার বয়স কত হবে, 40+ বা 45+। তো জীবন সায়ান্নের এই মধ্যাহ্নে বসে অস্ট্রেলিয়াতে বাস করাটা আপনার জন্য কতটুকু উপভোগ্য হবে সেটা আসলে আমার জানা নেই। এটা আমি যখন ওই পজিশনে যাব তখন হয়তো আমি আপনাদের সাথে ফিলিংসটা শেয়ার করতে পারবো। একদম লাস্টে আপনি যেটা হারাবেন সেটা হচ্ছে আপনার বৃদ্ধ জীবনটা। বৃদ্ধ জীবনে আমাদের দেশে দেখা গেছে কালচার হচ্ছে নাতি নাতিদের সাথে জীবনটা এনজয় করা, তাদের সাথে সময় কাটানো, কিন্তু এখানকার কালচারটা যেহেতু ডিফারেন্ট, তো এখানে দেখা গেছে 18 বছর বয়সেই ছেলেমেয়েরা নিজেদের মতো ইন্ডিপেন্ডেন্টলি সেপারেট হয়ে যায়। তো নাতি নাতিদের সাথে সময় কাটানোটা এখানে কালচারের মধ্যে নেই। তো ওরা দেখা গেছে নিজেদের মধ্যে একটা কমিউনিটি সৃষ্টি করেছে যে হচ্ছে বয়স্ক মহিলারা নিজেরা মিলে একটা ফ্রেন্ড সার্কেল, বয়স্ক পুরুষরা মিলে একটা ফ্রেন্ড সার্কেল, তো ওরা নিজেদের মতো করে লাইফটা এনজয় করছে। এখানে বয়স্ক মহিলাদের দেখে আমার বেশি ভালো লাগে, কারণ হচ্ছে আমাদের দেশে দেখা গেছে বয়স্ক মানেই মানে 50+ হয়ে গেছে মানেই হচ্ছে তার একদম একটু লাইট কালারের কোনো একটা শাড়ি পরতে হবে, লাইট কালারের, তার লিপস্টিক দেওয়া যাবে না। তার লিপস্টিক দেওয়া মানে হচ্ছে বুড়া বয়সে ভীমরতি, হ্যাঁ। বা বয়স্ক পুরুষ যারা আছে তাদের হচ্ছে মানে জিন্স প্যান্ট পরা যাবে না, তাদের জিন্স প্যান্ট পরা মানে হচ্ছে ভীমরতি, হাতে ব্রেসলেট দেওয়া যাবে না, হ্যাঁ, এগুলো ভীমরতি। তো এগুলো এখানে নেই। তো যারা হচ্ছে এখানে দেখা গেছে মানে বয়স্ক মহিলা যারা, তারা বেশ মানে ঠোঁটে লাল রঙের লিপস্টিক দিয়ে, গলায় মালা দিয়ে, ফ্রক পরে মানে লাইফটাকে খুব এনজয় করে আর কি। ওদেরকে দেখলে আমার বেশ ভালোই লাগে। পুরুষরাও সেম। কিছুদিন আগে লাস্ট উইকে আমি বাসে উঠেছিলাম, তো দেখা গেছে 3 জন বয়স্ক মহিলা উঠেছিল। তারা এত মানে হাসাহাসি করে বাসে উঠেছিল, তাদেরকে দেখে আমার মনে হচ্ছে যে তারা তাদের স্কুল লাইফটাই ফিরে গেছে, স্কুল লাইফের মতোই তারা তাদের জীবনটা এনজয় করছে। তো এটা দেখা গেছে আমাদের দেশে সম্ভবই না। আমাদের দেশে দেখা গেছে যখন বয়স্ক হয়ে যায় তখন একে তো কস্টিউম নিয়ে হচ্ছে আশেপাশের মানুষজন খুব মানে প্যারা দেয় যে হচ্ছে কেন তুমি এই বয়সে রেড কালারের শাড়ি পরলে, রেড কালারের পাঞ্জাবি পরলে, হ্যাঁ, রেড কালারের লিপস্টিক দিলে, মানে যাই করো না কেন তখন মানে বয়সের সাথে মেনটেন করে করতে হবে। তোমার এখন ছেলে বিয়ে দিয়েছো, মেয়ের বিয়ে দিয়েছো, হ্যাঁ। যেমন আমার মাকেই আমি দেখেছি, আমার বড় বোনের বিয়ের সময় আমার মা যার সাথে শপিং করতে গিয়েছিল আর কি, সে আমার মাকে একটা সাদা শাড়ি লাল পাড়ের মানে সাদা শাড়ি লাল পাড়ের একটা শাড়ি কিনে দিয়েছিল। তো পরে ওইটা নিয়ে আসার পরে আমি আমার মাকে বললাম যে তুমি এই কালারের শাড়িটা কেন কিনলা? বলে যে না, আমি এখন শাশুড়ি হচ্ছি না, আমার তো এখন একটু লাইট কালার পরাটা ভালো। আমি বলতেছি কি বলো, তোমার বয়সটা আর কত? তুমি শাশুড়ি হচ্ছ ঠিক আছে, বাট তোমার বয়সটা আর কত? কিন্তু দেখা গেছে আমাদের দেশে যেহেতু কালচারটা এরকম, তো আমরা চাইলে যে কোনো কিছু করতে পারি না যখন আমাদের বয়স হয়ে যায়। বাট এখানে মানে সবাই আসলে ফ্রি। আপনার দেখা গেছে 90 বছর বয়সেও আপনি চাইলে লিপস্টিক দিয়ে ঘুরে বেড়াতে পারবেন, গলায় মালা দিয়ে ঘুরে বেড়াতে পারবেন, কেউ কিছু বলবে না। এখানকার লাইফটা এরকম। আর হচ্ছে আমাদের দেশে আরেকটা যেটা খুব খারাপ দিক, সেটা হচ্ছে যখন বয়স হয়ে যায় তখন বাবা মারা চিন্তা করে যে দেখা গেছে তার 2-3টা ছেলে আছে, তো কোন ছেলের বাসায় গিয়ে সে থাকবে। আবার ছেলের বউয়েরা চিন্তা করে হচ্ছে মানে আমার বাসায় না থেকে ওর বাসায় থাকলে মনে হয় ভালো হতো, ওর বাসায় না থেকে তার বাসায় থাকলে মনে হয় ভালো হতো, বা মেয়ের বাসায় রাখলে মনে হয় ভালো হতো, হ্যাঁ। তো একটা ঠেলাঠেলি লেগে থাকে, ছেলে মেয়েদের মধ্যে একটা ঠেলাঠেলি লেগে থাকে যে বাপ মা আসলে কোন জায়গায় মানে তাকে কিভাবে অন্য একটা ভাইয়ের কাঁধে বা অন্য একটা বোনের কাঁধে তুলে দেওয়া যায়। তো এই জিনিসটা এখানে নেই, কারণ এখানে এজ গ্রুপদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এজ কেয়ার এবং সাপোর্ট কেয়ারের লোকজন আছে, এবং তাদের ছেলেমেয়েরা যেহেতু আর্লি বয়সে চলে যায় তো তাদেরও তো দায় থাকে না যে হচ্ছে ছেলে মেয়েদের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে বা ছেলে মেয়ের আমাদের প্রতি একটা দায়বদ্ধতা আছে। তো এই জিনিসটা আমার কাছে বেশ উপভোগ্য মনে হয়েছে। জানি না বৃদ্ধ বয়স পর্যন্ত যাবো কিনা, বা বৃদ্ধ বয়সে গেলে আমার কাছে এই জীবনটা উপভোগ্য মনে হবে কিনা, বাট এখনকার জন্য আমার তাদেরকে দেখলে আসলে খুব ভালোই লাগে, এবং আমার মনে হয় যে এখানে বৃদ্ধ বয়সটা আসলে মানে তারা খুব এনজয় করে আর কি আমাদের দেশের চাইতে। এটা আসলে না পাওয়া পাওয়া দুটোর মধ্যেই আছে, কিন্তু এটা না পাওয়াতেই রাখলাম যেহেতু আমরা আমাদের দেশ থেকে আসছি, তো আমাদের মেন্টালিটি এরকমই। অস্ট্রেলিয়া আসলে আপনি কি কি পেতে পারেন এবং কি কি হারাতে পারেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো যারা অস্ট্রেলিয়া আসার জন্য ডেসপারেট, তারা নিজেরাই ডিসিশন নেবেন কি কি পেলে এবং কি কি হারালে আপনার জীবনটা অন্য কারো কাছে নয় আপনার নিজের কাছেই সার্থক বা মিনিংফুল মনে হবে।
তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ফর হ্যাপি ওয়াচিং। নমস্কার।